সবার আগে বলি, আমি আমার গলায় আমার রাম ঠাকুরের আশীর্বাদ রয়েছে। আজ বহু কৃতকর্মের, ভালো কাজের, বহু মানুষের পাশে দাঁড়াবার জন্যে মৃত্যুকে আমি চোখের সামনে দেখেও আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির। পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। চারিদিকে এবার ডিমের দাম বাড়তে চলেছে। গত 4 মের পর থেকেই বাজারে ডিমের কাটতি খুব বেড়ে গিয়েছে। ফের ডিম ছোঁড়া হলো দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসের কাছে। লক্ষ্য এবার মদন মিত্র। শনিবার রাতের ঘটনা। এই ঘটনার পর কামারহাটির বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত মদন মিত্র দীর্ঘ ফেসবুক লাইভ করেন, যেখানে তিনি অভিযোগ করেন আনোয়ার ও তার দলবল তাকে খুন করতে এসেছিল। স্বভাবতই প্রশ্ন আসে, কে এই আনোয়ার? কারণ মদনবাবু যেমন, এক ডাকে মদন মিত্রকে সবাই চেনে। রাজ্যের এক ডাকাবুকো মন্ত্রী ছিলেন। আগে কংগ্রেস করতেন, পরে তৃণমূলে আসেন, তৃণমূলের যুব করতেন, তারপরে অন্যান্য আরও সংগঠনের দায়িত্বও ছিল তার কাঁধে। নারদা স্টিং অপারেশনেও তাকে দেখা গিয়েছিল টাকা নিচ্ছেন। সারদা মামলায় তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করে 2014 সালের 13ই ডিসেম্বর। প্রায় 23 মাস জেলে কাটানোর পর জামিন পান তিনি যে বেকসুর খালাস তা কিন্তু নয়। অন্যান্য আরও মামলায় অভিযুক্ত এই মদনবাবু। তা সেই মদনবাবুই ফেসবুক লাইভে এসে জানান আনোয়ারের কথা, জানান কিভাবে তাকে মারতে গিয়েছিল বিকাশ মকসুদরা। গোটা ঘটনাটি তিনি সবিস্তারে বর্ণনা করেন। অনেকটা ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি গোছের আর কি। বস্তুত ওই লাইভটা যারা দেখেছেন তারা জানেন এবং বুঝেওছেন যে ফেসবুক লাইভে মদনবাবু নিজেকে অত্যন্ত নির্ভেজাল, ভালো সমাজসেবী এবং সেই সুবাদেই মানুষের অত্যন্ত আপনজন তো বটেই, এমনকি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বিশেষ প্রিয় বলেও নিজেকে তুলে ধরেছেন তেরে। আমরা অবশ্যই এর সত্যতা যাচাই করে দেখিনি। যাই হোক, কেউ কেউ যেমন দলনেত্রী বাকে দেবতা বা মা সারদার সঙ্গে অনেকে তুলনা করেছিলেন। পুরনো কথা, যেটা একেবারেই নীতি গর্হিত। যাই হোক, প্রতিদিন মদনবাবু যে মা ভবতারিণীর গলায় মালা চড়ান এবং সেটা আকন্দ যে নয়, লাল জবার, এটাও সবাই জেনে গিয়েছেন। আপনারা কিন্তু জানতেন না। এই লাইভটার পর সবাই জেনে গেলেন মদনবাবু কোন দেবীর পুজো ঠিক কীভাবে করে থাকেন। কিন্তু তাতে করে কি তার ওই ভেঙে যাওয়া দলের বা মনোবল তলানিতে ঠেকা কর্মীদের কোনো উপকারে আসবে? সেটা তাঁরা বলতে পারবেন। মৃত্যুকে খুব কাছ থেকে যারা দেখেছেন তাদের মধ্যে অন্যতম এই মদনবাবু। অন্তত ফেসবুক লাইভে এসে তেমনটাই তো জানিয়েছেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের শনিবার সন্ধ্যারাত্রে মা ভবতারিণীর মন্দিরের কাছেই সাক্ষাৎ মৃত্যুকে দেখেন তিনি। যমদূতেরা কিভাবে এসেছিলেন তার বর্ণনা সেভাবে না দিলেও বেশ কয়েকজনের নাম বলেছেন। আনোয়ার, মকসুদ, দিলসাদ, বিকাশ। কারা এরা? নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। আমারও ভীষণভাবে বলতে ইচ্ছে করছে আপনাদের। অবশ্যই বলবো।
শেয়ার করব সে কথা। তবে তার আগে শিরোনাম আপডেটে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly and green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Remoti, where nature still writes love letters. মেডিটেক হাসপাতাল পূর্ব বর্ধমান 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108 শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। ফিরে এলাম বিরতির পর। আজকের শিরোনাম আপডেটে মদন বাবুর ডিম খাওয়ার বিষয়টা নিয়েই আলোচনা করছিলাম। আনোয়ার নামে একজনের নাম বেশ কয়েকবার ওই ফেসবুক লাইভে বলেছেন মদন বাবু। মানে ওই ফেসবুক লাইভে ঠিক এই আনোয়ারের কথাই বলেছেন যে এই আনোয়ার কোনো দিন তৃণমূল কংগ্রেস করেননি, এটা প্রথমে জানিয়ে দিয়ে মদন বাবুর দাবি আনোয়ার যখন যেমন তখন তেমন। মানে বাম জামানায় বামেদের মতো ছিল, মাঝের জামানাটা উল্লেখ না করে সরাসরি এই অল্প কিছুদিন যে বিজেপির জামানা, যেটা গত 4 মে থেকে শুরু হয়েছে, সেই জায়গায় ঢুকে পড়েছেন মদন বাবু। কিন্তু আনোয়ারের সঙ্গে তার যথেষ্টই ওঠা বসা ছিল বলে জানিয়েছেন। আনোয়ার, দিলসাদ, মকসুদ, বিকাশ, তাদের প্রত্যেকের সঙ্গে সেই আনোয়ারই বড় একটা গুপ্তি নিয়ে হাজির হয়েছিলেন শনিবার সন্ধ্যা রাতে। এখানে একটা কথা, অস্ত্রর নাম যদি হয়ে থাকে গুপ্তি, তবে সেটা গুপ্তভাবে রাখার কথা, শত্রুপক্ষ যাতে বুঝতে না পারে, তাই তো না সেই গুপ্তি, সেটা ছোটোখাটো হওয়ার কথা। বড় একটা গুপ্তি নিশ্চয়ই নয়, এটা তরোয়ালের মতো হবে না নিশ্চয়ই। প্রায় 1 থেকে 150 ছেলে যারা মুখ ঢেকেছিল, কেউ বেঁধেছিল মাথায় ফেটটি, তারা খুব উত্তেজনাকর স্লোগান দিচ্ছিল। কীরকম উত্তেজনাকর সেটাও ব্যক্ত করেছেন মদনবাবু। তারা স্লোগান দিচ্ছিল জয় শ্রীরাম, অর্থাৎ এটা অত্যন্ত উত্তেজনাকর স্লোগান। তারপর তারা গুলিও চালিয়েছিল, কিন্তু তার কোনো প্রমাণ নেই। এখানেও একটা খটকা, গুলি যদি চালিয়ে থাকে তার খোল তো মিলবে নিশ্চয়ই ঘটনাস্থল থেকে। ফরেন্সিক এক্সপার্টরা গিয়ে সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে টেস্ট করলেই জানা যাবে গুলির ধরন কেমন ছিল, কোন ধরনের বোরে থেকে এটা ব্যবহার করা হয়েছিল, সাধারণত এই বোরে কোথায় পাওয়া যায়, পরিষ্কার হিসেব আসবে। যদি তেমন কোনো খোল নাই পাওয়া যায়, তবে তো প্রমাণ করাটা কার্যত অসম্ভব। তাই মদনবাবু আগে ভাগেই জানিয়ে দিয়েছেন গুলি চলেছিল, তার প্রমাণ কিন্তু তার কাছে নেই। এরপরে তিনি জানান আরও মোক্ষম একটি কথা, মৃত্যু কেমন হতে পারে তা তিনি অনুভব করেছেন, কিন্তু ঘটনাস্থলে তিনি ছিলেন না। ভাবুন, যারা সাঁতার জানেন না তারা টাইটানিক সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন। ভাবতে পারেন যদি তার জীবনেও এই রকম ঘটনা কিছু ঘটে কি করবেন। তার মানে তো তিনি মরে যেতে পারেন, অর্থাৎ তিনি মৃত্যুকে দেখলেন, অনুভব করলেন, কিন্তু সেখানে ছিলেন না। রাতে শুয়ে তিনি অনুভব করবেন যুদ্ধক্ষেত্রের কোনো ছবি দেখে। আপনি শিউরে উঠতে পারেন, আমি শিউরে উঠতে পারি। একটা গাড়ি দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনার ছবি দেখে আমরাও অনুভব করতে পারি মৃত্যুকে ঠিক ওইভাবে। আমি তো স্পটে ছিলেন না, মদনবাবু স্পটে ছিলেন না, অনুভব করেছেন কেমন হতে পারে। মদনবাবু এটাও কিন্তু ফেসবুক লাইভে জানিয়েছেন তার গাড়িটি ভাঙচুর করা হয়েছিল কোথায় সেটাও জানিয়েছেন। একটি ক্লাবের সামনে, যে ক্লাবটির নাম কিশোর সংঘ, সেই কিশোর সংঘর ক্লাবের আবার হত্যাকর্তা বিধাতা বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির ভাই, সেটাও তিনি জানেন।
সেই ক্লাবের সামনেই লোহার রড, ইট, পাথর, রাইফেল, লাঠি দিয়ে এলো পাথারি মেরে তার গাড়িটিকে ভাঙচুর করা হয়। ইনোভা গাড়ি যে তিনি ব্যবহার করেন সেটাও জানাতে ভোলেননি মদন দা। দলের কর্মীরা অনেকে জানলেও সবাই তো আর জানতেন না, তাই জানিয়ে রাখলেন অভিজ্ঞ রাজনীতিবিদ মদন বাবু। এত কিছু হতোই না, যত কাল করলো ওই 230 নম্বর বাস মালিকদের তলবটা। 230 নম্বর রুটের বাস মালিকরা তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শনিবার সাঁঝবেলায়। তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মদন মিত্র। দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন কামারহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ব্লক অফিসে যাওয়ার পথে তার গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। সেই সময় চোর চোর বলে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মদনবাবু। সঙ্গে জয় শ্রীরাম ধ্বনিত ছিলই। আর সেই সময় খবর আসে দলের এক কাউন্সিলরের বাড়ি নাকি ঘিরে ফেলেছে সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল, এবং তারা সকলেই বিজেপি আশ্রিত বলে জানতে পেরেছেন মদনবাবু। গাড়ি ঘুরিয়ে সেই দিকে ছুটে যান মদন মিত্র। বেশ কিছুটা দূরে গিয়ে মদনবাবু গাড়ি থেকে নামতেই মহিলারা সটান তার সামনে মদনবাবু এবং কাউন্সিলরের হাত ধরে টেনে নিয়ে একেবারে বাড়ির অন্দরমহলে ঢুকিয়ে দিয়ে কপাট বন্ধ করে দেন, নিভিয়ে দেন বাড়ির সব লাইট। ওদিকে দোতলা থেকে মদনবাবু দেখছেন তার গাড়িটিকে উত্তেজিত জনতা ঘিরে ধরে ভাঙচুর করছে পাথর, লোহার রড দিয়ে, কিন্তু মদনবাবু সেই গাড়িতে নেই। লাইভে মদনবাবু বলছেন দুষ্কৃতীরা বুঝতে পারলো যখন যে মদন মিত্র গাড়িতে নেই, তখন তারা এদিক ওদিক খোঁজাখুঁজি করছিল কোথায় মদনবাবু। আর তখনই মনে এক বুক বল নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে মকসুদকে হাঁক দিলেন মদন মিত্র। আনোয়ারের সঙ্গে মকসুদ, দিলসাদ, বিকাশ রাও তৃণমূলের পার্টি করতো না বটে, কিন্তু তার সঙ্গে ওঠা বসা ছিল যথেষ্টই। এদের নামে অনেক মামলা আছে, তাও ফেসবুকের দর্শকদের জানিয়েছেন মদন মিত্র। প্রশ্ন আসে, তাহলে কেন তাদের জমানায় এই মকসুদ, আনোয়ার, দিলসাদ, বিকাশ তারা পুলিশের কাছে অধরা হয়ে গেল? সেটা অবশ্য খোলসা করেননি, তবে দর্শকরা বুঝে গিয়েছেন আসলে এই আনোয়ার মকসুদদের সঙ্গে ওঠা বসা করতেন, হাসি ঠাট্টা মস্করা করতেন মদনবাবু, তাই জন্য পুলিশ তাদের গ্রেপ্তার না করে ছেড়েই রেখেছিল। এখন যে তারা বিজেপি করছেন সেটাও যেমন জানিয়েছেন মদন মিত্র, তেমনি তাদের মধ্যে কে হিন্দু আর কে মুসলিম সেটাও সুকৌশলে ফেসবুক লাইভে জানান দিয়ে সেন্টিমেন্টের সুড়সুড়িও দিতে চেয়েছেন মদন মিত্র। এই মদন মিত্রর একটা দাবি যে ডিম কিন্তু তাকে লক্ষ্য করে ছোঁড়া হয়নি। পুলিশে তিনি অভিযোগ দায়ের করেছিলেন, তারপর পুলিশ অফিসার মদন মিত্রর গাড়িটি থানায় নিয়ে গিয়েছেন এভিডেন্স হিসেবে আদালতে তুলে ধরবেন বলে। সেই থানাতেই তার গাড়ির সামনে গিয়ে 5 পাবলিক ডিম ছোঁড়ে বলে দাবি করেছেন মদন মিত্র। একই সঙ্গে তার দাবি ওই ডিম ছুঁড়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সত্যি আন্ডার কত ফান্ডা! এই ফেসবুক লাইভটা না জানলে আমরা বুঝতেই পারতাম না ডিম নাকি এবার প্রমাণ লোপাটের কাজেও ব্যবহার করা যেতে পারে। সূত্রের খবর, সংশ্লিষ্ট তৃণমূলের কাউন্সিলর এলাকার টোটো চালকদের থেকে কাটমানি নিয়েছেন দিনের পর দিন, আর সেই টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই বিক্ষোভ সামাল দিতে গিয়েছিলেন মদনবাবু। মানে এটাও পরিষ্কার যে ওই কাটমানির শেয়ার তিনিও নিতেন, কিন্তু সেটা কি কালীঘাটে যেত? উঠছে প্রশ্ন। অভিযোগ আরও, দক্ষিণেশ্বরের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে রয়েছে প্রায় 70 বিঘা সরকারি জমি। তৃণমূল সরকারের আমলে এই জমি দক্ষিণেশ্বর মেট্রো রেলের কাজের জন্য মেট্রো রেলকে লিজে দেওয়া হয়। মেট্রো রেলের কাজ শেষ হয়ে যাওয়ার পর ওই সরকারি জমিতে হঠাৎই তৈরি হয়ে যায় এক বেসরকারি বাস কোম্পানির গ্যারেজ। সরকারি জমি দখল করে কারায় বেসরকারি কোম্পানিকে এই জায়গাটা ব্যবহার করতে দিল, এই নিয়ে কামারহাটে পুরসভা তৃণমূল সরকারের আমলে পদক্ষেপ নিয়েছিল বটে, কিন্তু পরে তা কোনো এক অজানা কারণে ধামাচাপা পড়ে যায়। আর এই সবের জন্যই এত সুন্দর একটা চিত্রনাট্য কি তাহলে সাজানো হয়েছে? কারণ সেই সবে ফাইল কি এবার রিওপেন হচ্ছে বা হতে চলেছে? খবর পেয়েছেন মদন মিত্র, নাকি এই স্ক্রিপ্টটা দক্ষিণ কলকাতার কোনো অফিস থেকে এসেছিল?
প্রশ্ন তো উঠবেই, উত্তরের অপেক্ষায় রইলাম আমরাও। কেমন লাগছে আমাদের শিরোনাম আপডেট? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মতামত, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। সবার আগে বলি, আমি আমার গলায় আমার রাম ঠাকুরের আশীর্বাদ রয়েছে। আজ বহু কৃতকর্মের, ভালো কাজের, বহু মানুষের পাশে দাঁড়াবার জন্যে মৃত্যুকে আমি চোখের সামনে দেখেও আবার আপনাদের কাছে ফিরে আসতে পারলাম।